ফরিদপুরের ভাঙায় বাস চাপায় ইজি বাইকের ৩ যাত্রী নিহত। দেশের জন্য খালেদা জিয়ার উপস্থিতি খুব দরকার, মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারত এখনও সাড়া দেয়নি। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কাজে যোগ না দিলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রণালয়ের। এবং সাতক্ষীরায় সার সংকট, বেশি দামে কিনতে হচ্ছে কৃষকদের। দেখছেন এটিএন নিউজ। দেশের খবর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি উজমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো। এবার বিস্তারিত। ফরিদপুরের ভাঙায় বাস চাপায় ইজি বাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে ২ শিশু সহ ৪ জন। আহতদের ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বেলা 12:30টার দিকে ভাঙার পূর্ব সদরদি এলাকায় ফরিদপুর বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসেন। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, যাত্রী নিয়ে ভাঙা থেকে টেকেরহাটের উদ্দেশ্যে একটি ইজি বাইক যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা নিউ মডার্ন পরিবহনে দ্রুতগামী একটি বাস ইজি বাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২ নারীসহ ৩ জন নিহত হন। ভাঙা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রকুনুজ্জামান জানান, ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডন গেলে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, বর্তমানে দেশের জন্য খালেদা জিয়ার উপস্থিতি খুব দরকার। খালেদা জিয়া খুব দ্রুত ট্রিটমেন্ট সেরে বাংলাদেশে আবার ফিরে আসবেন এবং বাংলাদেশে আমাদের খুবই প্রয়োজন, তার প্রেজেন্সটা খুবই প্রয়োজন। উনি আপনি জানেন, ওনার পার্টি বলেছেন যে উনি 3টা আসনে কন্টেস্ট করবেন। আমরা চাই উনি এসে আবার ইলেকশনে, আমরা চাই যে ইলেকশনে উনি থাকবেন এবং ইলেকশনে কন্টেস্ট করবেন। অন্যান্য প্রসঙ্গ, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারত এখনও সাড়া দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের কথা বলেন তিনি। শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো, যেহেতু উনি একজন কনভিক্টেড, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট না করাই ভালো। দেখা যাক কী হয়। এ ধরনের ঘটনায় তো ঝট করে 1 দিনে 7 দিনে কোনো পরিবর্তন ঘটে না। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের চলমান কর্মবিরতি প্রত্যাহার করে তাদের কাজে যোগদানের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়। শুক্রবার দুপুরে মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা গত কয়েকদিন ধরে 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি সহ বিভিন্ন কর্মসূচি পালন করায় জরুরি স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে। এতে সেবা প্রার্থী সাধারণ মানুষ কষ্ট ও দুর্ভোগের শিকার হচ্ছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 10ম গ্রেড প্রদানের দাবির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় সব কর্মকাণ্ড ইতিবাচকভাবে সম্পন্ন করে সংশ্লিষ্ট পক্ষসমূহকে অবহিত করেছে। সাতক্ষীরায় সার সংকটে ভুগছেন কৃষকরা। প্রতি মাসে চাহিদার চেয়ে অন্তত 1 লাখ বস্তা কম বরাদ্দ মিলছে সারের। কৃষককে তাই সার কিনতে বস্তা প্রতি 3 থেকে 500 টাকা বেশি গুনতে হচ্ছে। সাতক্ষীরা প্রতিনিধি জিল্লুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে সার সংকট নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। কৃষি নির্ভর জেলা সাতক্ষীরা, সঙ্গে রয়েছে বিস্তীর্ণ মাছের ঘের। জমিতে ফসল ফলাতে যে পরিমাণ সার লাগে, মাছের ঘেরে লাগে তার কয়েক গুণ। স্বাভাবিকভাবেই সাতক্ষীরা জেলার সারের চাহিদা বেশি। তবে গত কমাস ধরে চাহিদার বিপরীতে জেলায় সারের বরাদ্দ খুবই কম। কৃষক আর মৎস্য খামারিরা আছেন সারের সংকটে। স্থানীয়রা জানালেন, সরকার নির্ধারিত 27 টাকা কেজির টিএসপি সার দোকানে বিক্রি হচ্ছে 35-36 টাকায়। 21 টাকার ডিএপির দামও একই রকম।
মাছের ঘেরে ইউরিয়া ও এমওপি সারের চাহিদা না থাকায় তা বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে 2-3 টাকা বেশিতে। সার যখন 27 টাকা কেজি, কৃষক কেনে 30 টাকা 40 টাকা কেজি, সময়তে সার পাওয়াও যায় না। ফসল যদি না হয় তাহলে আপনার এই যে আপনারা খাবেন কি? আপনারা যেসব চাকরি বাকরি উদ্যোগতির লোক আছেন, আমরা চাষ করব, আপনারা খাবেন। ইউনিয়ন ভিত্তিক সাব ডিলাররা বলছেন এমনিতেই সারের বরাদ্দ কম, তার উপর চাহিদা ভিত্তিক বন্টন নেই, তাই জেলার মধ্যেই কোথাও সারের সংকট, কোথাও বা উদ্বৃত্ত। আমার 1 কাঠা জমি 7-8 কেজি করে সার লাগে। আমার সারা মাস হয়তো দেখা যাচ্ছে আমি 30 বস্তা কি 40 বস্তা সার পাচ্ছি, এতে আমার কি হয় বলে? আমার জানার মতো সার সংকট নেই, সারটা সুষ্ঠুভাবে বন্টন করলে সার এইটাই যথেষ্ট। জেলার সার ডিলারদের শীর্ষ নেতা জানালেন সেপ্টেম্বর থেকে নভেম্বর মাছের ঘেরগুলোতে ব্যাপক সারের চাহিদা থাকে, অথচ এই 3 মাসে জেলায় প্রায় 27,000 টন সারের চাহিদার বিপরীতে বরাদ্দ মিলেছে মাত্র 11,000 টন। অনেক ডিলারই বাইরের জেলা থেকে সার কিনে এনে বিক্রি করছেন। এটা ঘেরে ব্যবহারের জন্যই একটু সংকট দেখা গেছে এবং বাড়তি দামেও কিছু মানুষ বাইরেতে এনে বিক্রি করেছে খুচরো ডিলাররা। বর্তমানে নভেম্বরে বরাদ্দ বেশি আছে, যে আশা করি যে এই সংকটটা সারের দাম আর বেশি থাকবে না বা সংকটও থাকবে না। জেলায় সার সংকটের কথা অস্বীকার করে কৃষি কর্মকর্তা জানালেন তাদের দেয়া চাহিদা মতোই সরকারি বরাদ্দ মিলছে। আমাদের সার যেখানে যেভাবে দরকার আমরা সেভাবে বরাদ্দ জন্য সরকারের কাছে চাহিদা দিয়েছিলাম, সরকারও ঠিক সেইভাবে আমাদেরকে বরাদ্দ দিয়েছে এবং সারের কোনো সাতক্ষীরার সমস্যা হবে না বলে আমি আশা করছি। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, দেশের খবরে পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, এরপর আরও যা থাকছে। সিলেটের কোম্পানিগঞ্জে গাছে ঝুলিয়ে পেটানো হলো দৃষ্টি প্রতিবন্ধী তরুণকে। হাওড়ে পানি নামছে, কমছে পর্যটক, কক্সবাজারেও উপস্থিতি কম। বিরতির পর সবাইকে আবার স্বাগত দেশের খবরে। সিলেটে জালাল নামে এক দৃষ্টি প্রতিবন্ধী তরুণকে চোর সন্দেহে গাছে ঝুলিয়ে নির্মম নির্যাতন করা হয়েছে। ঘটনার হোতা আরফান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ বুরদেও গ্রামে এই নির্মম ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ। জালালের দাবি, কোনো প্রমাণ ছাড়াই কেবল সন্দেহের বশে তাকে চুরির অপবাদ দিয়ে গাছে ঝুলিয়ে পেটানো হয়েছে। গুরুতর আহত জালালের চিকিৎসার ব্যবস্থা করেছে পুলিশ। জালালের বাবা বাদী হয়ে আরফান মিয়া সহ 12 জনের নামে মামলা করেছেন। শীত মৌসুম শুরুর সাথে সাথে ধস নেমেছে সুনামগঞ্জের পর্যটনে। হাওড় নদীগুলোতে পানি কমে আসায় সুরমা নদীর ঘাটেই বাধা পড়ে আছে শতাধিক হাউসবোট। অবশ্য সপ্তাহান্তের ছুটি বলে কথা। দেখুন, সুনামগঞ্জ একটি হাওর বেষ্টিত এলাকা এবং এইখানে বর্ষার মৌসুমে আসলে পর্যটকের উপচে পড়া ভিড় থাকে। এখন যেহেতু শীতের শুরু, সেই কারণেই আসলে সুনামগঞ্জে পর্যটকের আগমন অনেকটাই কম। বিশেষ করে বাহিরের জেলা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে দর্শনার্থীরা আসেন আসলে তারা এখন কম আসছেন। তবে শহর এবং শহরতলির আশেপাশে যে সরকারি এবং বেসরকারি উদ্যোগে কিছু ছোট ছোট পার্ক অথবা বিনোদন কেন্দ্র তৈরি হয়েছে, সেইগুলোতে আসলে কিছুটা ভিড় দেখা যাচ্ছে। সব মিলিয়ে আসলে সুনামগঞ্জের পর্যটনের অবস্থা এখন খুব একটা ভালো না, কারণ সুনামগঞ্জে এই হাওর কেন্দ্রিক যে পর্যটন আছে, সেই হাওর কেন্দ্রিক পর্যটনে কিন্তু প্রায় 4 শতাধিক হাউসবোট রয়েছে এবং এই 4 শতাধিক হাউসবোটে কিন্তু প্রায় 1000 শ্রমিক রয়েছে। এরা কিন্তু এখন বেকার হয়ে পড়েছে। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের যে হলিল্যান্ড যে পার্ক, সেই পার্কের কর্ণধারের সাথে। তিনি আমাদেরকে বলেছেন তিনি এই যে পার্কটি ব্যক্তিগত উদ্যোগে করেছেন এবং এই ধরনের প্রায় 5 থেকে 7টি বিনোদন কেন্দ্র কিন্তু সুনামগঞ্জের শহরতলিতে আছে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে পর্যটনের সর্বশেষ তথ্য। ভরা মৌসুমেও আশানুরূপ পর্যটক নেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। তবে সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল শুরু হওয়ায় অবস্থার পরিবর্তন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে আরও জানিয়েছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া।
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকরা এসেছেন, সমুদ্র স্নান করছেন এবং সমুদ্রের ভেজা বালির উপর দাঁড়িয়ে সমুদ্রের তীব্র যে গর্জন সেটিকে উপভোগ করছেন। তবে পর্যটন সংশ্লিষ্টরা বলছেন এখন ভরা পর্যটন মৌসুম চলছে, তবে পর্যটন মৌসুম চললেও এখানে আশানুরূপ পর্যটকের আগমন কিন্তু এই মুহূর্তে ঘটেনি। পরীক্ষা শেষ যখন হবে 12 তারিখের পর থেকে আসলে এখানে কক্সবাজার সমুদ্র সৈকতে বিপুল সংখ্যক পর্যটক আসবেন দেশের নানান প্রান্ত থেকে, সেই প্রত্যাশা করছেন কক্সবাজারে যারা পর্যটন সংশ্লিষ্ট রয়েছেন, হোটেল মোটেল রিসোর্ট এবং রেস্টুরেন্ট ব্যবসায়ী যারা রয়েছেন তারা। তবে আরেকটি খবর জানাতে চাই, গত 1 ডিসেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চালু হয়েছে, সে কারণেও বাড়তি কিছু পর্যটক কক্সবাজারে আসছেন। এই মুহূর্তে একটু কথা বলতে যাই, আপনারা কখন এসেছেন, কেমন লাগছে সমুদ্র সৈকত? আমরা এসেছি গেছে 1 তারিখে, আশা করি ভালো লাগছে। বিশেষ করে এখানে এসে দাঁড়ালে বিশেষ করে বিকেলের টাইমে মন ভরে যায়, সমুদ্রের এই ঢেউগুলো দেখলে বা সমুদ্রের পরিবেশ দেখলে মন শান্তি হয়ে যায়। কক্সবাজারে যারা বেড়াতে এসেছেন ভ্রমণ পিপাসুরা, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসন নিয়োজিত বিচ কর্মীরা। কক্সবাজারে যারা ভ্রমণ করার জন্য আসছেন কক্সবাজার সমুদ্র সৈকতে, তারা কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণের পাশাপাশি আশেপাশের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, মেরিন ড্রাইভ সড়ক, ইনানি পাথরি বিচ, রামুর বৌদ্ধ মন্দির এবং হিমচুরি ঝর্ণা, আদিনাথ মন্দিরেও পর্যটকরা ছুটে যাচ্ছেন ঘুরে বেড়ানোর জন্য। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ পর্যটন পরিস্থিতি। ঘোষণা দিয়েও সরকারের পক্ষ থেকে আলু না কেনায় লোকসানের মুখে পড়েছেন রংপুর বিভাগের কৃষকরা। হিমাগারে জমছে আলুর স্তূপ। শুধু রংপুর বিভাগেই প্রায় 2 থেকে 2.5 কোটি টাকার ক্ষতির আশঙ্কা। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের তথ্যে ডেস্ক রিপোর্ট। লোকসান থেকে কৃষকদের রক্ষায় সরকারিভাবে আলুর দাম 22 টাকা নির্ধারণ করা হয় সেপ্টেম্বর মাসে, অথচ তা বাস্তবায়নে নেই কার্যকরী উদ্যোগ। বিক্রি নেই, হিমাগারে মজুদ পড়ে আছে প্রায় 20 লাখ মেট্রিক টন আলু। এতে করে শুধু রংপুর বিভাগেই প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা ক্ষতির আশঙ্কা। ফার্স্ট টাইমে একটু বেশি ছিল রেট, 15-17 টাকা, পরে কমতে কমতে 9-9.5 টাকা আসছে পার কেজি স্টারিক্স যেটা। তো দেখা যাচ্ছে যে কৃষকের তো ক্ষয়ক্ষতি, অনেক ব্যবসায়ীর ইনভেস্ট যে করছে ওরা কিন্তু একবারেই লুজার হয়ে গেছে। কৃষকদের অভিযোগ, প্রতি কেজি আলু উৎপাদনে বীজ, সার, কীটনাশক, সেচ এবং হিমাগারে সংরক্ষণ সহ অন্যান্য হিসেব মিলিয়ে খরচ পড়েছে 27 থেকে 29 টাকা, কিন্তু বাজারে তা বিক্রি হচ্ছে মাত্র 11 থেকে 13 টাকা কেজিতে। দিশেহারা অবস্থা কৃষকদের। গত বছর যেটা উৎপাদন করছি আমরা তাতে লাভবান ছিলাম, কিন্তু এবছর যেটা উৎপাদন করছি তাতে আমরা মনে করেন মাঠে মারা যাওয়া। 20,000 টাকায় আলুর মধ্যে লস বিঘা প্রতি। আমরা আলু বিক্রি করিয়ে এই টাকা দিয়ে আলু লাগাইতাম, কিন্তু এবার তো আর হইতেছে না। সমাধানের আশ্বাসও নেই। আলু ক্রয়ের বিষয়ে লিখিত কোনো আদেশ এখনো পাননি বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে আলুর বহুমুখী ব্যবহার সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা কৃষকদেরকে আলু সংরক্ষণের কিছু মডেল ঘর করে দিয়েছি। কিছু আলু অন্তত যদি ন্যাচারাল ওয়েতে সংরক্ষণ করা যায়, তাহলে অন্তত তাদের হিমাগার খরচটাও যদি বেঁচে যায়, তাহলে অন্তত ক্ষতির পরিমাণটা কিছুটা হলেও কমে যাবে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর আবারও নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর সবাইকে আবার স্বাগত। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে বিজিবি ও বিএসএফ। গতকাল সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচকের বাসিন্দা ফনি বেগম বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। বিষয়টি জানার পর বাংলাদেশে বসবাসকারী তার ভাই আতাউর রহমান ও স্বজনরা শেষবারের মতো বোনের মুখ দেখার ইচ্ছা প্রকাশ করেন এবং এই জন্য বিজিবির সহযোগিতা চান। এরপর মহানন্দা ব্যাটালিয়ন বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করে উভয় বাহিনীর সম্মতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। আজ সকালে কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শূন্য লাইনে বিজিবি বিএসএফ এর উপস্থিতিতে ফনি বেগমের মৃতদেহ দেখার ব্যবস্থা করা হয়। আত্মীয়রা শেষবারের মতো মৃতদেহ দেখে আবেগ আপ্লুত হয়ে বিজিবি ও বিএসএফ এর প্রতি কৃতজ্ঞতা জানান। সেবা হোক শক্তি, সেবা হোক সম্মান, এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে পঞ্চগড়ে এক সাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে র্যালি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শুরুর স্থানেই ফিরে আসে র্যালিটি। এ সময় শতাধিক স্বেচ্ছাসেবীর সাথে সাইকেল চালিয়ে র্যালিতে অংশ নেন জেলা প্রশাসক কাজী সাইমুজ্জামান।
পরে পঞ্চগড় স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে মুক্ত মঞ্চে আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন আয়োজক সংগঠন লাইট অফ লাইফের নির্বাহী পরিচালক এম এ রনি, পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার সহ অনেকেই। বিলে দখল দূষণের থাবা আর নিষিদ্ধ জালে নির্বিচারে দেশীয় প্রজাতির মাছ ধরার ফল হয়ে উঠছে প্রকট। চলন বিলে কমছে মাছ, অস্তিত্ব সংকটে শুটকি উৎপাদন, মাছের অভাবে বন্ধ অধিকাংশ চাতাল, কর্মহীন শ্রমিক ও শুটকি ব্যবসায়ীরা। পাবনা থেকে রিজভিজয়ের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মিলন মাহমুদ। উত্তরে বৃহত্তম বিল চলন বিল এবং আশেপাশের খালগুলো একসময় বর্ষার পানিতে ভরপুর থাকত। নদী বিলের মাছ বিক্রি শেষে উদ্বৃত্ত মাছে তৈরি হতো শুটকি। মাছ কাটা, ধোয়া, লবণ মাখিয়ে চাতালে শুকাতে দেয়া সহ নানা কাজে শ্রমিকদের ব্যস্ততায় মুখর থাকতো শুটকি পল্লীগুলো। পাবনা থেকে দেশীয় মাছের শুটকি রপ্তানি হতো বহির্বিশ্বের অন্তত 20টি দেশে, কিন্তু এখন সেসব যেন সোনালী অতীতের কোনো গল্প কথা। অপরিকল্পিত স্থাপনা ও বাঁধ নির্মাণ এবং অবৈধ দখল দূষণে মৃতপ্রায় চলন বিল। কমেছে মাছের বিচরণ ক্ষেত্র। নিষিদ্ধ চায়না দুয়ারি, সতী, কারেন্ট ও বাদাই জালের অবাধ ব্যবহারে নিধন হচ্ছে মা মাছ ও রেণুপোনা। ফলে মাছের রাজ্য চলন বিলে এখন মাছের আকাল। ভাটা পড়েছে শুটকি উৎপাদনে। শুটকি মাছের ব্যবসা বর্তমান লসের দিকে। যারাই ব্যবসা করছে তারাই মনে করেন লস খাইছে। এই কারণে মনে করেন ব্যবসা হচ্ছে সবাই বন্ধ দিচ্ছে। চায়না জালমাল করে এখন মাছের সংখ্যা কম। সময় চালান ঠিক থাকতেছে, সময় দুইটা আল্লাহ দিয়ে দিচ্ছে, না হলে পরে কমে যাচ্ছে চালান। এইরকম কাঁচা মাছ মনে হয় 5 টাকা মন কিনে রাখছে, তাহলে মনে 125 টাকা কেজি। তাহলে বিক্রির সময় তখন দেখা যায় যে দাম পাওয়া যায় না। অর্জিত হয়নি শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা। অসাধু মৎস্য শিকারীদের দায়ী করে শুটকি শিল্প রক্ষায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। এই ব্যবসায় টিকে থাকার জন্য আমরা ইতিমধ্যে আরও প্রকল্প গ্রহণের প্রস্তাব আমরা করেছি। ভবিষ্যতে চলন বিল সহ আপনার গাজনার বিল সহ আমাদের সারা দেশের যে মৎস্যজীবী এবং শুটকির সাথে জড়িত যারা আছে তাদের নিয়ে আমাদের ব্যাপক পরিকল্পনা আছে। প্রতি বছর বর্ষা মৌসুম শেষে জেলায় গড়ে 50 থেকে 70টি শুটকির চাতাল থাকলেও এবছর তা নেমে এসেছে 15-20টিতে। লক্ষ্যমাত্রাও 200 থেকে নেমে এসেছে 150 টনে। রিজভিজয়, এটিএন নিউজ, পাবনা। দেশের খবরে পর্যন্তই। তবে যাবার আগে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। ফরিদপুরের ভাঙায় বাস চাপা ইজি বাইকের 3 যাত্রী হত। দেশের জন্য খালেদা জিয়ার উপস্থিতি খুব দরকার, মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারত এখনো সাড়া দেয়নি। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কাজে যোগ না দিলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রণালয়ের। সাতক্ষীরায় সার সংকট, বেশি দামে কিনতে হচ্ছে কৃষকদের। সিলেটের কোম্পানিগঞ্জে গাছে ছুরিয়ে পেটানো হলো দৃষ্টি প্রতিবন্ধী তরুণকে। এবং হাওরে পানি নামছে, কমছে পর্যটক, কক্সবাজারে উপস্থিতি কম। দর্শক, দেশের খবরে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।